ভালোবেসে বিয়ে করেই আমার জীবনের সবচেয়ে বড় একটা কাল হয়ে গেল। যখন ভালোবেসেছিলাম তখন ভাবতাম সেই আমার সবকিছু। সে হয়তো আমার এই হাত দুটো ধরেছে, মরণ পর্যন্ত হয়তো ধরেই রাখবে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আসার সময় বাবার বাড়ি থেকে কিছু গহনাও নিয়ে চলে আসছিলাম। বাবা মায়ের সাথে যোগাযোগ নাই। সেই গহনা নিয়ে সেগুলো সংসারের জন্য বিক্রি করে দিয়েছি। বিক্রি করে সেগুলো বসে বসে খেয়েছি। তারপরেও আমার স্বামী একটা চাকরি জোগাড় করতে পারেনি। এইভাবে অনেক দিনই কেটে যায়। তারপরে আমার একটা বাচ্চা পেটে আসে। তারপর বাচ্চাটাও হয়। বিয়ের কিছুদিন ভালো কাটলেই যেই বা বাচ্চা হলো তখন আর আমার ভালো কাটে না। তখন আমার স্বামী উঠতে বসতে আমাকে খোঁটা দেয়। আমাকে আর আগের মতো ভালোবাসে না, আগের মতো আর দেখতে পারে না। যখন ভালোবাসা ছিল তখন মনে হয় তার হাত ধরে না খেয়ে থাকলেও হয়তো ভালো লাগবে। কিন্তু ওই যে কথায় আসে না, সেই কথাটাই আমার সত্যি হয়ে গেল। অভাব যখন দরজায় আসে, ভালোবাসাও নাকি জানলা দিয়ে পালাই। আমারও তেমনটাই হলো। আমার ভালোবাসাও অভাব এসে এক নিমিষেই জানলা দিয়ে চলে গেছে। আমি ভাবতে পারিনি আমার ভালোবাসার মানুষটা আমাকে ঠকাবে। তার সাথে আমি রুম ভাড়া করে ঢাকা শহরে থাকি। ঢাকা শহরে থাকার পর আমার বাচ্চা হয়েছে। এখন আমি আমার ৩ মাসের বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাব? এখন সে আবার অন্য আরেকটা মেয়ের সাথে পরকীয়া করছে। এটা যখন আমি জানতে পারি তখন আমি আকাশ থেকে মাটিতে পড়ি। মনে হয় আমার কথা না হয় বাদই দিলাম। এখন আমি আমার মেয়েটা নিয়ে কোথায় যাব? এখন সবসময় এখন একটাই চিন্তা, আমার মেয়েকে আমি কিভাবে মানুষ করব। আমি আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে মেনে নেয়নি। কারণ বলেছে আমরা ছেলেকেই মানি না, তোমাকে কি মানবো? এখন আপনারাই বলেন আমি কোথায় যেতে পারি? এরকম করে কিছুদিন গেল। তার কষ্ট অত্যাচার সবই সহ্য করে সবই মেনে নিলাম। তারপরে আর যখন মানতে পারছি না, অত্যাচারের মাত্রাটা যখন বেড়ে যাচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম এমন লোকের সাথে আমি আর থাকতে চাই না। আমার জীবনের প্রথম ভালোবাসা যেহেতু ভুল হয়ে গেছে, তাহলে এখন থেকে আমার মেয়েকে আমি দেখাশোনা করব, আমি মানুষ করার চেষ্টা করব। আমার সাজানো সংসারটা ছেড়ে আমি চলে আসলাম। এখন চলে এসে কিছুদিন আমি মানুষের বাড়িতে কাজ করার চেষ্টা করেছি, কারণ আমিও নিরুপায়। আমিও তেমন কোনো শিক্ষিত না যে আমার কোনো চাকরি হবে। মানুষের বাসায় কাজ করার পরে অনেকেই দেখি আমি একটা ইয়াং মেয়ে বলে আমার অনেকেই খারাপ চোখে তাকায়। আপনারা অনেকেই বুঝতে পারবেন যে যখন একটা অল্প বয়স্ক মেয়ে স্বামী হারা হয় তখন কিন্তু অনেকেই তার দিকে খারাপ নজরে তাকায়। এজন্য ভাবলাম মানুষের বাসায় আর কাজ করব না। তারপর আমি একটা সিদ্ধান্ত নিই যে আমি একটা বিজনেস করব। কিন্তু বিজনেস শুধু মুখে বললেই তো হবে না। বিজনেস করার জন্য পুঁজি লাগবে। সেটা আমি কোথায় পাবো? বাবার বাড়ি থেকে যে গহনাটুকু নিয়ে আসছিলাম সেটা তো স্বামীর সংসারে শেষ করে দিয়েছি। সেটা বিক্রি করে চাল কিনে কিনে খেয়েছি। এখন আমি আমার এই ছোট বাচ্চাকে কিভাবে দুধ কিনে খাওয়াবো? আমি কিভাবে ছোট বাচ্চাকে মানুষ করব? আমার উপরে যেন আকাশ ভেঙে পড়ছে। আমি সারা রাত বালিশে চোখ ভিজিয়ে শুধু সবখানে আমি কাজ খুঁজে বেড়াচ্ছি যে আমার একটা যদি কাজ হইতো, তাহলে আমি কিছু টাকা জোগাড় করে আমি যে কোনো একটা ছোট একটা ব্যবসা করতে পারতাম। এইভাবে কিছুদিন গেল। তারপর একটা মহিলার হোটেলে আমি কাজ করলাম। মহিলার হোটেলে কাজ করতে করতে আমি যেহেতু রান্না একটু ভালো পারতাম, তার হোটেলে আরও কাজ করে আর রান্নায় আমি আরও পারদর্শী হয়ে গেলাম। তারপর ভাবলাম অন্যের হোটেলে কাজ না করে আমি নিজেই যদি একটা ছোট থেকে শুরু করতে পারি তাহলে কেমন হয়। তারপর আমি নিজেই কিছু রাস্তায় পর্দা সহকারে আমি বেচাকেনা শুরু করে দিলাম। আমার নিজের সেই ফুচকা, চটপটি, নুডলস এগুলো ভালোই বিক্রি হচ্ছিল। তারপর থেকে আমি এভাবেই সংসার চালাচ্ছি। আমার মেয়েটা নিয়ে এখন আমি ভালোই আছি। এখন যেহেতু আমার স্বামী দেখছে যে আমি একটু স্বাবলম্বী হচ্ছি, এখন সে আমাকে ফিরিয়ে নিতে চাচ্ছে। এখন আমি আর যেতে চাই না। যে মানুষটা আমার বিপদের দিনে পাশে থাকে না, সে মানুষটা আমার সুখের কথা ভেবে এখন দেখছে আমি কিছু টাকা জমাচ্ছি, আমার ভালোই চলছে, এখন তাকে আমি কিভাবে গ্রহণ করব? আমাদের সমাজে এরকমই কিছু মানুষ আছে যারা বিপদের সময় পাশে থাকে না, ছুঁড়ে ফেলে দেয় বিপদের সময়, আবার যখন সুখের সময় আসে তখন বুকে টেনে নেয়। তো যাই হোক, গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।